আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি। ইরানে হামলা হতে পারে আজই। মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা জাতিসংঘ কর্মকর্তার। আফগান দূতাবাস বন্ধ করল জাপান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় ৫ ফেব্রুয়ারি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ একজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামী ৫ ফেব্রুয়ারি। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায়ের এদিন ধার্য করেন। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। ট্রাইব্যুনালে এ মামলায় প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম.এইচ. তামিম, বি.এম. সুলতান মাহমুদ, ফারুক আহমেদ, আব্দুস সাত্তার পালোয়ানসহ অপর প্রসিকিউটররা। অন্যদিকে ৪ আসামির পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এ মামলায় বর্তমানে ৮ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। আসামিদের মধ্যে শেখ আফজালুল হক রাজসাক্ষী হয়ে শহীদদের পরিবার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করে জবানবন্দি দেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এ মামলার বাকি ৮ আসামি এখনও পলাতক রয়েছেন। গত ১৪ সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর পুলিশ তাদের লাশ ভ্যানে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সে সময় ঘটনাস্থলে একজন জীবিত থাকলেও তাকে বাঁচতে দেওয়া হয়নি। ইরানে হামলা হতে পারে আজই, মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে এক ভয়াবহ সামরিক অভিযানের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপসাইড নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ রোববার ১ জানুয়ারি থেকেই ইরানে সুপরিকল্পিত হামলা শুরু হতে পারেন। তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয়, বরং শীর্ষ নেতৃত্বের ওপর শীর্ষচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করছেন, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটবে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার দেওয়া তথ্য মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি ট্রাম্পকে এই আশ্বাসও দিয়েছেন যে তেহরানে পশ্চিমা ঘেঁষা নতুন সরকার গঠনে ইসরায়েল পূর্ণ সহযোগিতা করবে। ট্রাম্প নিজেও শুক্রবার ৩১ জানুয়ারি ওভাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না।
এদিকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় ইরানও নজিরবিহীন পাল্টা হুমকি দিয়ে রেখেছে। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া স্পষ্ট করেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘণ্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন আখ্যা, জাতিসংঘ কর্মকর্তার। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খানের সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে যে আলোচনা চলছিল তার ইঙ্গিত মিলেছে সদ্য প্রকাশিত এপস্টেইন ফাইলসে। 2013 সালের একটি গোপন ইমেলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করে তাকে পাকিস্তানে পশ্চিমা সমর্থিত উদ্যোগে কাজে লাগানোর কথা বলা হয়েছিল। সংবাদ মাধ্যম দ্য নিউজ বলছে, সর্বশেষ প্রকাশিত এপস্টেইন ফাইলসে থাকা গোপন ইমেলগুলোতে 2013 সালে পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের প্রভাব কাজে লাগানোর একটি কূটনৈতিক উদ্যোগের তথ্য উঠে এসেছে। এই ঘটনাগুলো ঘটেছিল ইমরান খানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বহু আগেই। মূলত ইমরান খানকে নিয়ে এই বর্ণনাটি পাওয়া গেছে 2013 সালের জুন মাসে লেখা একটি ইমেলে। ইমেলটি পাঠিয়েছিলেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা নাসরা হাসান এবং প্রাপক ছিলেন নরওয়ের কূটনৈতিক ও সে সময়ের ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট তেরিয়ে রড লারসেন। ইমেলে ইমরান খানকে লন্ডন সোসাইটি লায়ন বা লন্ডনের অভিজাত সমাজের প্রভাবশালী মুখ হিসেবে উল্লেখ করেন নাসরা হাসান। মূলত কিভাবে পশ্চিমা সমর্থিত স্বাস্থ্য উদ্যোগগুলো, বিশেষ করে টিকাদান কর্মসূচি, পাকিস্তানে প্রভাব বাড়াতে পারে সেটাই সেখানে আলোচনা করা হয়েছিল। এই ইমেলগুলো যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত শুক্রবার প্রকাশ করে। জেফ্রি এপস্টেইনের আর্থিক ও পেশাগত নেটওয়ার্ক তদন্তের অংশ হিসেবে এসব নথি প্রকাশ করা হয়। 2013 সালে ইমরান খান ছিলেন বিরোধী দলের রাজনীতিক এবং বিশ্বকাপ জয়ী সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা। অবশ্য কোনো সরকারি পদে থাকার কারণে নয়, বরং পশ্চিমা দেশগুলোতে সে সময় তিনি মূলত সামাজিক যোগাযোগ ও পরিচিতির জন্য বেশি পরিচিত ছিলেন। নাসরা হাসানের মতে, এসব সামাজিক যোগাযোগের কারণে সংবেদনশীল কূটনৈতিক ইস্যুকে, বিশেষ করে পোলিও নির্মূল সংক্রান্ত বিষয়ে তৎকালীন নতুন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের চেয়ে ইমরান খানকে বেশি কার্যকরী মধ্যস্থতাকারী হিসেবে দেখা হয়েছিল। ইমেলে নাসরা হাসান লেখেন, সম্ভবত পাকিস্তানের ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পনা করা হয়েছিল, তবে তা নতুন প্রধানমন্ত্রী তৎকালীন PMLN নেতা নওয়াজ শরীফ নয়, ইমরান খানের মাধ্যমে। আফগান দূতাবাস বন্ধ করল জাপান। জাপানে আফগানিস্তান দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার 31 জানুয়ারি টোকিওতে দেশটির রাষ্ট্রদূত শিদা মোহাম্মদ আবদালি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে আবদালি বলেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি টোকিও ছাড়ছি। তিনি নিশ্চিত করেন, শনিবার থেকেই জাপানে আফগান দূতাবাসের সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দূতাবাস বন্ধ হওয়ার আগে এটি আফগানিস্তান ও জাপানের মধ্যকার আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছিল। পাশাপাশি জাপানে বসবাসরত আফগান নাগরিকদের জন্য পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবাও দিয়ে যাচ্ছিল। 2021 সালে তালেবান ক্ষমতা দখলের পর বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাসগুলোর কার্যক্রম একের পর এক বন্ধ বা সীমিত হয়ে পড়ে। সাবেক সরকারের নিয়োগপ্রাপ্ত বহু কূটনীতিককে বরখাস্ত করা হয়েছে, আবার কিছু মিশনের ব্যবস্থাপনায় সাময়িক পরিবর্তন এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে।